ফাইনালি Realme ZTNeo 2 Realme বাংলাদেশ এখন পর্যন্ত দেশের বাজারে যতগুলো স্মার্টফোন লঞ্চ করেছে তার মধ্যে সবচাইতে দামি স্মার্টফোন। এটা আরও 2 সপ্তাহ আগে লঞ্চ হয়। 8GB RAM 128GB স্টোরেজ এবং এর দাম হলো 40,000 টাকা। আমাদের চ্যানেলে অলরেডি হয়তো এর ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিংয়ের ভিডিওটা দেখেছেন এবং এই স্মার্টফোন আমরা অলমোস্ট 1 মাসের মতো ব্যবহার করার সুযোগ পেয়েছি। 2 সপ্তাহ আগে আমরা ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম, তারও 2 সপ্তাহ আগে আমাদের হাতে এসেছিল। সো 1 মাসের একটা অভিজ্ঞতা শেয়ার করা যাবে। তো শুরুতে যদি আমরা দাম নিয়ে একটু বলি, এই স্মার্টফোনটা যেহেতু 40,000 টাকায় এসেছে, তো আমাদের এক্সপেকটেশন অবশ্যই একটু হাই থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এরকম বাজেট থেকে নর্মালি আশা করে থাকি কি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস। হ্যাঁ, অফকোর্স এটাও রিয়েলমি দাবি করছে ফ্ল্যাগশিপ কিলার। তবে শুধুমাত্র প্রসেসর সেকশন না, আমরা 40,000 টাকা দিয়ে যখন কিনা একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা জায়গাতে আমরা চাই সবচাইতে বেটার হতে হবে। 40,000 টাকার মধ্যে ওই স্মার্টফোনের ক্যামেরা সবচাইতে ভালো হতে হবে, ব্যাটারি ভালো হতে হবে, চার্জার বড় থাকতে হবে, ডিসপ্লে সবচাইতে ভালো হতে হবে এবং অফকোর্স প্রসেসর তো ভালো হতেই হবে। তো এই যে এক্সপেকটেশনগুলো, সেটা কতটুকু ফুলফিল করতে পেরেছে রিয়েলমির এই স্মার্টফোনটা, সেটাই জানার বিষয়, রাইট? অফকোর্স এটাকে আমি 40,000 টাকায় সেরা প্রাইসিং বলবো না। এই মোবাইল ফোনটা 36,000 টাকার আশেপাশে যদি লঞ্চ হতো, তাহলে আমি বলতাম হ্যাঁ, প্রাইসিংটা একদম পারফেক্ট বা একদম সেরা প্রাইসিং হয়েছে। যাই হোক, এই স্মার্টফোন নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করার জন্য আমি স্যামজোন আমাদের সাথে। আপনারা স্যামজোন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমেই এর দর্শন গুণ বিচার করা যাক। হ্যাঁ, এই স্মার্টফোনটা একেবারে ডিফারেন্ট লুকসে এসেছে এবং আমরা মনে হয় না যে 2021-এ এই ধরনের ডিজাইন আর কোনো ফোনে লক্ষ্য করেছি। সো ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর। ক্যামেরা মডিউলের মিলটা রয়েছে কিছুটা OnePlus-এর ফোনের মতো, ওই যে OnePlus 9 সিরিজের সাথে মিলে যায়। তবে এই ফোনের যে বডি ফ্রেম, সেটা আবার প্লাস্টিকের তৈরি, যেটা আমরা হয়তো আশা করবো এরকম জায়গা থেকে মেটাল হলে আরও বেশি ভালো হতো। কিন্তু ভালো বিষয়, এই স্মার্টফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। বাট রেয়ার প্যানেলটাও গ্লাস, কিন্তু সেখানে কোনো গ্লাস প্রোটেকশন রয়েছে কিনা সেটা আমি জানি না। সো গ্লাস হলে আসলে না প্রোটেকশনও দেওয়া উচিত, কারণ গ্লাস তো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। স্মার্টফোনটা একটু ভারী। ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে আমি বলবো সামনের দিকটাতে, যে ক্যামেরা মডিউল বরাবর এই দিকটাতে আমার কাছে একটু ওয়েট বেশি মনে হয়েছে। এর ওজন প্রায় 200 গ্রামের মতো। ফোর্স অ্যান্ড ব্যাটনে রেগুলার সব কিছু থাকলেও ইহাতে দেওয়া হয়নি 3.5mm হেডফোন জ্যাক, যেটা হয়তো 40,000 টাকা বাজেটের একটা ফোন কিনতে গেলে আমরা এখন কনসিডার করি বা এটা মেনে নেওয়ার মতো। বাট থাকলে অবশ্যই ভালো হতো। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির বেলায় যে বিষয়ে আমরা একটু কম দেখছি, এই স্মার্টফোনটাতে আইপি রেটিং নেই, এর বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, 3.5mm হেডফোন জ্যাকটি নেই। তবে এই স্মার্টফোন কিন্তু আমি খুলেছিলাম, নিজে টোটালটা খুলে ফেলেছিলাম এবং তখন দেখলাম যে রাবার শিল্ড বা রাবার গ্যাসকেট দেওয়া রয়েছে এর প্রত্যেকটা পোর্টসে। সো স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। ZTNeo 2 লঞ্চ হওয়ার কিছুদিন আগে রিয়েলমি দেশের বাজারে লঞ্চ করেছিল GT মাস্টার এডিশন। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ভাইয়া এই দুটার মধ্যে আমি কোন স্মার্টফোনটা কিনবো? তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা জায়গাতে আপনাদের আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো কোনটা থেকে কোনটা একটু আলাদা। যেমন ধরুন, স্পিকারের বেলা যদি বলতে চাই, GT মাস্টার এডিশনে আমরা সিঙ্গেল স্পিকারই দেখেছিলাম, বাট এই স্মার্টফোনেতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে এবং এর ভলিউম লেভেলও যথেষ্ট হাই এবং ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে কোনো ধরনের ডিস্টরশন পাওয়া যায়নি। প্লাস এর সাউন্ড কোয়ালিটিও আমি বলবো একদম বেস্ট না হলেও এটা গুড এনাফ। সো সাউন্ড কোয়ালিটিকে মেনে নেওয়ার মতো ছিল। ইভেন এর এয়ারপিসের সাউন্ড আমি ঠিকঠাক পেয়েছি। এরপরে যদি আসি আমরা এর ক্যামেরা সেকশনে, মোবাইল ফোনটির রেয়ারে আমরা দেখতে পাই তিনটি ক্যামেরা রয়েছে। প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের, পরবর্তী সেন্সর যা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোন নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন সিচুয়েশনে ছবি তোলা হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। তো ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে যা মনে হলো, ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল। কালার একুরেসির দিক থেকে আমি বলবো না এটা একুরেট কালার দেয়, কালার কিছুটা বুস্ট করে, একটু স্যাচুরেটেড করে দেয়, বিশেষ করে গ্রিন কালারটা। তবে বেশিরভাগ মানুষেরই হয়তো এমন ধরনের কালার ভালো লাগবে, সোশ্যাল মিডিয়ার রেডি ছবি বলা যায়, জাস্ট আপলোড করে দিলেই চলবে, এডিট করার প্রয়োজন নেই। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে আর একটু অ্যাকুরেট কালার দিলে ভালো লাগতো বা আর একটু ন্যাচারাল রাখলে ভালো দিত। তবে ডাইনামিক রেঞ্জ আমরা মোটামুটি বেশ ভালোই পেয়েছি এখানে, আর শার্পনেস ডিটেলস বলছিলাম যেটাও বেশ ভালো ছিল, কিন্তু এর শ্যাডো ডিটেলসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। লো লাইট পারফরমেন্স আমি স্মার্টফোনের থেকে আরেকটু বেটার আশা করেছিলাম। হ্যাঁ, এখানে নাইট মোড রয়েছে, লং এক্সপোজারে ছবি নেয় এবং স্টাডি করে ধরে রাখতে পারলে ওকে লেভেলের ছবি পাওয়া যায়। তবে আমি আরেকটু বেটার আশা করেছিলাম। ছবিগুলো তুলনামূলকভাবে আমার কাছে একটু সফট মনে হয়েছে লো লাইটে। আর পোর্ট্রেট মোড নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, সাবজেক্ট সেপারেশন ভালো ছিল, এজ ডিরেকশনে সমস্যা পাইনি, প্লাস মেইন সাবজেক্টকেও মোটামুটি ভালো শার্পনেস ডিটেলসে রাখার ট্রাই করে। তো অনেকেই আবার প্রশ্ন করে থাকেন, ভাইয়া রিয়েলমি ZTNeo 2 এর ক্যামেরা ভালো হবে নাকি মাস্টার এডিশনের ক্যামেরা বেশি ভালো হবে? আমরা দুটো স্মার্টফোন দিয়ে অ্যাট এ টাইম ছবি নিয়েছিলাম এবং সাইড বাই সাইড আপনি দেখতে পাচ্ছেন। দুটার মধ্যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলট্রাওয়াইড সেন্সরটিও মেইন সেন্সরের মতো প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইটে শার্পনেস ভালোই ধরে রাখছিল, তবে ডিটেলস তুলনামূলকভাবে কিছুটা কম পাবেন, ইভেন শ্যাডো এরিয়াতেও। আর লো লাইটের ক্ষেত্রে এটাও পিছিয়ে পড়ছিল মেইন ক্যামেরার মতো। দেন ম্যাক্রো শুটার, এটা স্পেশাল কিছু ছিল না, এটা একেবারেই অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরায় 4K 60 FPS-এ। হ্যাঁ, এটা অবশ্যই ভালো বিষয়, 4K এর পাশাপাশি আপনি 60 FPS পাচ্ছেন,
যেটা কাজে লাগবে অনেকেরই। কিন্তু এর ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমি বলবো এটা আসলে অ্যাভারেজ রেজাল্ট করছিল। 40,000 টাকার আশেপাশে যে স্মার্টফোনগুলো আমরা দেখতে পাই অফিসিয়াল বা আনঅফিসিয়াল, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে তাদের থেকে এগিয়ে থাকবে না, বরঞ্চ তাদের কাছাকাছি। কোনো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো তাদের থেকে একটু নিচেও থাকবে। এর ভিডিওর শার্পনেস ডিটেলস ওকে লেভেলের ছিল, তবে এর যে স্ট্যাবিলিটি এইখানে আমার মনে হয় আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা কেমন ছিল? 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে এর ফ্রন্টে, যা ম্যাক্সিমাম চেহারাকেই সুন্দর করে দেয়, সাদা বানিয়ে দেবে, স্কিন টোনটা একটু গ্লো করতে থাকবে। কিন্তু ছবিগুলো আমার কাছে একটু সফট মনে হয়েছে, বিশেষ করে লো লাইট সিচুয়েশনে বা ইনডোর লাইটিং কন্ডিশনে। কিন্তু সরাসরি সানলাইটে বা আউটডোরে শার্পনেস ডিটেলস ওকে লেভেলের ধরে রাখতে পারে। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মনে হয় আর একটু বেটার হতে পারতো, আর এত সাদা করার প্রয়োজনীয়তা নেই। এখানে আপনি ইআইএস পাবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এই স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 65 ওয়াটের চার্জার, যা দিয়ে আমাদের কিহা 0 to 100% চার্জ করতে সময় লেগেছে 43 মিনিটের মতো। মানে 40 থেকে 45 মিনিটের মধ্যে এটাকে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ কেমন পেয়েছি? এই স্মার্টফোনটা অনায়াসে একদিন ব্যবহার করা যায়। আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট অন করে রেখেও এর থেকে এসওটি পেয়েছি 7 ঘন্টার মতো, যাতে মোটামুটি হেভি প্রেশার দিয়ে ইউজ করা হয়েছে, লাইক গেমিং করা হয়েছে, ইউটিউব দেখা হয়েছে, এছাড়া রেগুলার কাজবাজ প্লাস ফেসবুকিংও করা হয়েছে, তাতে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া গেছে। আর গেমিংয়ের ক্ষেত্রে আমার যা মনে হলো, এই স্মার্টফোনে যদি টানা গেমিং করেন সেই ক্ষেত্রে 4 থেকে 4.5 ঘন্টা আপনি গেমিং করতে পারবেন। রিয়েলমি এখানে স্যামসাং এর অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং আমরা চেক করে দেখলাম হ্যাঁ 120 হার্টজ পুশ করতে পারছে, আর ডিসপ্লেটা সত্যিই বেশ স্মুথ। তবে একটা বিষয় অবশ্যই ভালো পেয়েছি, এর পিক ব্রাইটনেস 1300 নিটস। আমরা সরাসরি সমুদ্র পাড়ায় বসে এটা ব্যবহার করছিলাম ডিরেক্ট সানলাইটে, এবং স্মার্টফোনটা আমরা ঠিকঠাকভাবে ডিসপ্লেটা দেখতে পারছিলাম। সো আমার মনে হয় না যে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে। এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, দেন HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন, আর পিপিআই হলো 398। স্পেকের দিক থেকে আমরা অবশ্যই বলতে পারি 40,000 টাকা বাজেটে যেমন একটা ডিসপ্লে আশা করি, তার সব কিছু এখানে রয়েছে। তারপরে হয়তো অনেকের কাছে মনে হতে পারে কার্ভ ডিসপ্লে হলে আরও বেশি ভালো হতো। হ্যাঁ, হয়তো হতো, দেখতে ভালো লাগতো। তবে এমনিতে এই ডিসপ্লেটা বেশ কালারফুল, যেহেতু অ্যামোলেড প্যানেল ভিভিড কালার দিচ্ছিল, খুবই কালারফুল বলা যায়, এবং সাইড থেকেও কোনো ধরনের নেগেটিভিটি পাইনি। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামোলেড ডিসপ্লের মতো সাইড থেকে দেখতে গেলে কিছুটা রেইনবো এফেক্ট পাবেন, এর বাইরে তেমন কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। তবে টাচ স্যাম্পলিং রেটের ক্ষেত্রে আমরা এর থেকে দেখলাম 350, 400++ এরকমটা দেখাচ্ছিল। এটা অবশ্যই খারাপ না, তবে রিয়েলমি আরও বেশি দাবি করছে 600 কাতারে। কিন্তু এটা কোনো ধরনের প্রবলেম বা পরবর্তীতে ফিক্স করা যাবে কিনা সে ব্যাপারটা শিওর না, বাট স্টিল 400 আমার মনে হয় না। আর ডিসপ্লের চিন বা বেজেল যেমনটা দেখছেন বেশ ন্যারোই। সো ওভারঅল ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় না কমপ্লেন করার মতো তেমন কিছু ছিল, ডিসপ্লেটা ওকে আছে। আমার যা মনে হয় এই স্মার্টফোনটা অনেকেই চয়েস করবেন শুধুমাত্র পারফরমেন্সের জন্য, কারণ এর মাঝে যে প্রসেসরটা রয়েছে সেটা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SoC রয়েছে এখানে, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 650। আর আমরা এখানে র্যাম পাচ্ছি 8GB, সেই সাথে 128GB স্টোরেজ রয়েছে। এর স্টোরেজ সলিউশন হলো UFS 3.1। অপারেটিং সিস্টেমে Realme UI 2.0 বেসড অন Android 11। সো পারফরমেন্স সেকশন এসে আমরা দেখছি হ্যাঁ ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর রয়েছে, 8GB র্যাম, তারপরে স্টোরেজ সলিউশনও ভালো। তো সব কিছু মিলে হ্যাঁ পারফরমেন্স সেকশনটা ভালো, এবং আমরা যে গত 1 মাস ব্যবহার করেছি এবং আমাদের অভিজ্ঞতাও বেশ ভালোই পেয়েছি। রেগুলার ইউজেসে আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি, কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়া, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে বেশি টাইম লাগছে বা ফ্রিজ হয়ে যাচ্ছিলো, এই ধরনের কোনো প্রবলেম আমরা পাইনি। এমনকি হেভি প্রেশার দিয়ে কাজ করতে গিয়েও কোনো সমস্যা হয়নি। যে ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে গেলে হেভি ইন্টারনেটেরও প্রয়োজন হয়, তাতেও কোনো ধরনের প্রবলেম এতে মেলেনি। তবে যা মনে হলো র্যাম ম্যানেজমেন্ট আর একটু বেটার হতে পারতো, যদিও এখানে 8GB র্যাম রয়েছে, আবার ভার্চুয়াল র্যাম, তারপরে আমার মনে হয় এর র্যাম ম্যানেজমেন্টটা আর একটু বেটার হতে পারতো। এমনিতে রিয়েলমি UI কিন্তু বেশ ক্লিন একটি UI, বাট এই স্মার্টফোনের মাঝেও দেখলাম বেশ কিছু ব্লোটার দিয়ে ভরে রেখেছে, যেটা আসলে এই স্মার্টফোনের সাথে মনে হয় যায় না, যদিও চাইলে এগুলোকে আবার আনইনস্টলও করা যায়। স্মার্টফোনটা বিভিন্ন সময় ব্যবহার করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ টুকটাক গরম হয়, এই জায়গাটা গরম হয় প্রথমে, দেন আস্তে আস্তে হিটটা এদিকে ছড়িয়ে পড়ে। আমরা এই স্মার্টফোনটাকে খুলেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম এই স্মার্টফোনের মাঝে বিশাল বড় একটা কুলিং সিস্টেম তারা ব্যবহার করেছে, ভ্যাপর কুলিং সিস্টেম আর কি। সো ওইটার কারণে হয় কি, যখন কিনা প্রসেসরটা এখানে গরম হয়, এটার প্রসেসরটা ঠিক এই বরাবর রয়েছে, তো এইখান থেকে গরম হয়ে ওইটা আস্তে ছড়িয়ে পুরো এই যে ব্যাটারির উপরে এই বরাবর ছড়িয়ে যায়, যার ফলে ফোনটা খুব দ্রুত সময় আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানে গরম হলেও সেটা ছড়িয়ে পড়তে পারে। সো এটা অবশ্যই একটা ভালো বিষয় ছিল এই স্মার্টফোনের জন্য। এবার যদি আমরা গেমিংয়ে আসি, গেমিংয়ে কেমন রেজাল্ট করলো? কল অফ ডিউটিতে কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা আমি পাইনি, খুবই স্মুথভাবে এই স্মার্টফোনটাতে প্লে হচ্ছিল। হ্যাঁ, ফোনটা গরম হয়, মোটামুটি 30-35 মিনিট গেমিং করতে গেলে ফোনটা গরম হয়, বাট খুব দ্রুত সময় আবার সেটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দেন আমরা এখানে অ্যাসপাস 9 রান করি, যাতে আমি কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, তবে একটু দীর্ঘক্ষণ গেম প্লেতে ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। তারপরে আমরা পাবজিও রান করেছিলাম, পাবজিও এই স্মার্টফোনে বেশ ভালো রেজাল্ট করেছে। প্রথম দিকটাতে কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা না পাওয়া গেলেও একটু লং টাইম গেমিংয়ে গিয়ে অ্যাকশন মোমেন্টে আমরা কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি, কিন্তু মোটামুটি 50 থেকে 60-র মধ্যে আপডাউন করছিল।
তবে একটা বিষয় বলে রাখা ভালো, এই স্মার্টফোনতে হাই রিফ্রেশ রেট আমরা দেখছি, বাট হাই রিফ্রেশ রেটের যে গেমগুলো রয়েছে একদম বেসিক যে কিছু গেমও আছে তাও দেখলাম কোনো একটা বিশেষ কারণে হাই রিফ্রেশ রেটে প্লে হচ্ছে না। আমার যা মনে হয় এটা ফিক্স করা সম্ভব, হয়তো রিয়েলমি নেক্সট টাইম এটা ফিক্স করেও ফেলবে। তো আমার যা মনে হয়েছে গেমিংয়ের জন্য চাইলে হ্যাঁ 40,000 টাকা এই স্মার্টফোনটা অফিসিয়ালি আপনারা চয়েস করতে পারেন। অফিসিয়াল টু অফিসিয়াল যদি আমরা কম্পেয়ার করতে চাই দেন গেমিংয়ে এটা মোটেই পিছিয়ে থাকবে না। এর বাইরে গিয়ে যাবতীয় সেন্সরগুলো আমরা স্মার্টফোনে পাচ্ছি, যার সেন্সর রয়েছে এবং সেটা ঠিকঠাকভাবে কাজ করছিল। দেন নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। আমরা এখানে কিন্তু বোথ কানেকশন ইন্টারনেট ব্যবহার করেছি, ডাটা কানেকশন, ওয়াইফাই দুটোই ঠিকঠাকভাবে কাজ করছে। আর এই স্মার্টফোনে কিন্তু ওয়াইফাই 6 রয়েছে, এটাও কিন্তু একটা ভালো বিষয়। এবং আস্তে ধীরে বাংলাদেশে হয়তো 5Gও চলে আসবে। দেন যেহেতু 5G ডিভাইস এখন কিনে নিলে হয়তো নেক্সট ইয়ার আপনি নেক্সট ইয়ার আসবে 5G, আসলে ব্যবহার করতে পারবেন। তো ফাইনালি র্যাপ আপ করার আগে এই স্মার্টফোনের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি একটু একবার আমরা আলোচনা করি, প্রথমে যদি আমরা ল্যাকিংস নিয়ে বলতে চাই, এই স্মার্টফোনটা হ্যাঁ প্লাস্টিক বডির, যেটা মেটাল হলে আরও বেশি ভালো হতো। দেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আমরা পাইনি, থাকলে ভালো হতো। আইপি রেটিং নেই, যেগুলো বললাম এর একটাও যে মানে খুব আহামরি এরকম বাজেটে থাকতেই হবে এমনও না হয়তো। দেন এই স্মার্টফোনটাতে যে বিষয়টা আমি কম বলবো সেটা হলো এর ক্যামেরা সেকশনটা খারাপ না, তবে এই বাজেট থেকে আমরা আরেকটু বেটার রেজাল্ট আশা করি। হ্যাঁ, ক্যামেরাটা আরেকটু বেটার আশা করি। আর ভালো দিক নিয়ে যদি বলতে হয়, এর ডিসপ্লে খুবই ভালো ছিল, পারফরমেন্সটা আমি ঠিকঠাক পেয়েছি, ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, চার্জার বড়, আর খুবই গুড লুকিং একটি স্মার্টফোন। সো এখন বাকিটা আপনার উপরে নির্ভর করবে। যদি মনে হয় হ্যাঁ এটা আপনার জন্য ঠিক আছে, দেন অবশ্যই আপনি চয়েস করতে পারেন। বাট পার্সোনালি যদি আমাকে বলেন, আমি বলবো স্মার্টফোনের দামটা আরেকটু কম হলে ভালো হতো। বা কিছুদিন আগে যখন এটা দারাজের একটা ফ্ল্যাশ সেলে এসেছিল, ওই দামটা একদম পারফেক্ট ছিল, লুফে নেওয়ার মতো একটা দাম ছিল। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও।